আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনা বাংলা সাহিত্যের অংশ নিয়ে। আজকের আলোচনার বিষয় চর্যাপদ। চর্যাপদের আমরা বেশ কয়েকটি পার্ট করব। আজকে আমরা শিখব প্রথম পার্ট। প্রথম পার্টে আমরা দেখব চর্যাপদ নিয়ে প্রাথমিক কিছু কথা। আচ্ছা, চর্যাপদ চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের, মনে রাখবেন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। আদি নিদর্শন বাংলা সাহিত্যের আদি আদি নিদর্শন, ঠিক আছে। এটি রচনা হয়েছে পাল আমলে রচিত। পাল আমলে রচিত এটি পাল আমলে রচিত। আরেকটি কথা, চর্যার চর্যার ভাব ও ভাষা উভয় বাঙালির। চর্যার ভাব ও ভাষা উভয় বাঙালির। চর্যাতে আছে বৌদ্ধ ধর্মের গোপন আলোচনা আলোচনা তথা তথা এটি ধর্মচর্চার বিষয় আলোকপাত হয়েছে এখানে, ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে চর্যা সহজিয়া বৌদ্ধ সহজিয়া পন্থীদের। চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের বাংলা ভাষায় রচিত সাধন ভোজন সঙ্গীত বা গীতি কবিতা, অথবা আমরা এটাকে বলবো কবিতা সংকলন বা কবিতা। তাহলে লক্ষ্য করবেন, আমি এখানে চর্যাপদে বেশ কিছু তথ্য লিখেছি। এটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন, পাল আমলে রচিত, চর্যার ভাব ও ভাষা উভয় বাঙালির, বৌদ্ধ ধর্মের গোপন আলোচনা তথা ধর্মচর্চার বিষয় এখানে আলোকপাত হয়েছে বৌদ্ধদের। আরেকটি বিষয় বলেছি, চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের বাংলা ভাষায় রচিত সাধন ভোজন সঙ্গীত যদি আপনি অপশনে না পান তাহলে আপনি লিখবেন গীতি কবিতা যদি না পান তাহলে কবিতা সংকলন। ক্লিয়ার? ওকে, আসেন এরপর যে বিষয়টা আমরা দেখব, চর্যা অর্থ কি। চর্যা অর্থ হচ্ছে আচরণীয় বা অনুষ্ঠেয় বা পালনীয়, অর্থাৎ যা পালন করতে হবে। চর্যা পদ বা পদাবলী কি। পদ বা পদাবলী হচ্ছে বৌদ্ধ বা বৈষ্ণবদের বা বৈষ্ণবীয় ধর্মের গুরু তত্ত্ব বা আলোচনা। চর্যাপদের বেশ কিছু নাম পাওয়া যায়। যেমন এটা হচ্ছে চর্যা, চর্য, বিনিশ্চয়, চর্যা, চর্য, বিনিশ্চয়, আশ্চর্য, চর্যাচয় বা আশ্চর্য চর্যাচয়, চর্যা গীতিকোষ ভিত্তি, চর্যা গীতিকোষ নির্মল, গিরাটিকা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখেছি চর্যা অর্থ কি। চর্যা অর্থ আচরণীয়, অনুষ্ঠেয়, পালনীয়। পদ বা পদাবলী কি। পদ বা পদাবলী হচ্ছে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু তত্ত্ব বা গোপন আলোচনা। চর্যাপদের বেশ কিছু নাম পাওয়া যায়। চর্যাপদের নামগুলো কি কি। চর্যা, চর্য, বিনিশ্চয় বা আশ্চর্য চর্যাচয়, আশ্চর্য চর্যা। বানান দেখেন, বানান দিকে লক্ষ্য করবেন, কোথাও জফলা আছে, কোথাও জফলা নেই। হ্যাঁ, আর বর্তমানে জফলা আর কি রেপ যুক্ত বর্ণের সাথে জফলা হয় না, ঠিক আছে। আশ্চর্য চর্যাচয়,
তারপরে চর্যা গীতিকোষ ভিত্তি, চর্যা গীতিকোষ, চর্যা গীতিকোষ নির্মল গীরাটিকা। আচ্ছা, এরপরে আসেন চর্যা চর্য বিনিশ্চয়, এটার অর্থ কি? চর্যা চর্য বিনিশ্চয় এটির অর্থ কি? চর্যা চর্য বিনিশ্চয়, চর্যা চর্য বিনিশ্চয়, লক্ষ্য করবেন চর্যা যোগ অচর্য, তারপরে কি আছে বিনিশ্চয়। চর্যা অর্থ আচরণীয় বা পালনীয়, অচর্য মানে আচরণীয় নয়, বিনিশ্চয় মানে কি নিশ্চিতভাবে জানা, নিশ্চিতভাবে জানা, নিশ্চিতভাবে জানা। তাহলে আমি যে বিষয়টা বলছি লক্ষ্য করেন, আমি যে বিষয়টা বলছি যে চর্যা চর্য বিনিশ্চয় এটির অর্থ কি? চর্যা অর্থ আচরণীয়, অচর্য অর্থ আচরণীয় নয় বা পালনীয় নয়, পালন করা যায় না। আর বিনিশ্চয়, বিনিশ্চয় কি নিশ্চিতভাবে জানা। তাহলে চর্যা চর্য বিনিশ্চয় শব্দটির অর্থ কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয় তা নিশ্চিতভাবে জানা। ওকে, এরপরে আসে আরেকটি তথ্য লিখি। হরপ্রসাদ, হরপ্রসাদ শাস্ত্রী এটাকে নাম দিয়েছেন কি? হরপ্রসাদ শাস্ত্রী এটাকে বলেছেন চর্যা চর্য বিনিশ্চয়, চর্যা চর্য বিনিশ্চয় এটা নাম দিয়েছেন। আর এইটাকে সমত পোষণ করেছেন বা এই নামকে স্বীকৃতি বা এই নামই চর্যার নাম চর্যা চর্য বিনিশ্চয় এটা বলেছেন আরো কয়েকজনের মত আছে, যেমন ডক্টর সুকুমার সেন, সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন, তারপর হচ্ছে প্রবোধ, প্রবোধ চন্দ্র বাগচি, এরাও আর কি এই সরি প্রবোধ চন্দ্র বলছি কেন, প্রবোধ কুমার, প্রবোধ কুমার বাগচি, তারাও আর কি এই মতটাকেই সমর্থন করেছেন যে এটি হচ্ছে চর্যার নাম, চর্যাপদের নাম। প্রবোধ কুমার বাগচি, বাগচি হবে নাকি? হ্যাঁ মনে হয়, যাই হোক। তাহলে আমি যেটি বলছি যে চর্যাপদের বেশ কিছু নাম আছে। আচ্ছা, এবার আসেন চর্যার আবিষ্কার, চর্যার আবিষ্কার লক্ষ্য করবেন। চর্যাপদের আবিষ্কার অর্থাৎ চর্যাপদ কি আবিষ্কার করলেন, কোথায় থেকে আবিষ্কার করলেন বা এটার পেছনের ঘটনাটা কি? এটার আবিষ্কারের কথা যদি বলি, আবিষ্কার আবিষ্কার 1862 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিংহের পুরোহিত পুত্র রাধাকিষণ লর্ড লরেন্সকে অনুরোধ জানান যে ভারতের যে প্রাচীন পুঁথিগুলো আছে এই পুঁথিগুলো যেন সংগ্রহ করা হয়। সংগ্রহ এবং সংরক্ষণের জন্য তিনি লর্ড লরেন্সকে অনুরোধ করেন। এর বিপরীতে লর্ড লরেন্স প্রাদেশিক গভর্নরদের সাথে কথা বলেন, তাদের সাথে আলাপ আলোচনা সেরে তিনি এই দায়িত্বটা দেন বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির সে সময়ে যিনি বিবিধার্থ পত্রিকার, লক্ষ্য করেন বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির বিবিধার্থ পত্রিকার সম্পাদক, পত্রিকার সম্পাদক রাজা রাজেন্দ্রলাল মিত্রকে তিনি আর কি এই দায়িত্বটা দেন। রাজা রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ পত্রিকার সম্পাদক, তিনি আর কি এই দায়িত্বটি পান, এই পুঁথিগুলো সংগ্রহের দায়িত্ব তিনি পান এবং তিনি নেপালে যান। নেপালে যেয়ে সেখানে তিনি বেশ কিছু বৌদ্ধ ধর্মের এবং সাহিত্য সংক্রান্ত বেশ কিছু পুঁথি তিনি সেখানে পান, মানে দেখতে পান, লক্ষ্য করেন এবং তিনি 1882 খ্রিস্টাব্দে একটি তালিকা প্রকাশ করেন। তালিকাটির নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই গ্রন্থে তিনি তালিকা প্রকাশ করেন। এই তালিকা প্রকাশ করার পরে তিনি পটল তোলেন, তিনি মারা যান। তার মারা যাওয়ার পরে এটার দায়িত্ব পান বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির পরবর্তী যিনি দায়িত্বটা পান তিনি হচ্ছেন বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির এই দায়িত্বটা যিনি পান তিনি হরপ্রসাদ শাস্ত্রী, যাকে আমরা চিনি হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী এই দায়িত্বটা পান। পাবার পরে তিনি 1907 খ্রিস্টাব্দ মোট 3বার তিনি নেপাল গমন করেন। এই নেপাল গমন করার পরেই
তিনি এই প্রথম বছর দ্বিতীয় বছর তেমন কিছু তিনি পাননি, কিন্তু তৃতীয়বার যখন তিনি নেপাল যান, নেপাল গিয়ে তিনি 4টি গ্রন্থ সংগ্রহ করেন। 4টি গ্রন্থ তিনি সংগ্রহ করেন। গ্রন্থগুলো কি কি? ডাকার নব, ডাকার নব, ডাকার নব, সরহপাদের দোহা, সংগ্রহ করেন কৃষ্ণপাদের দোহা। এরা কিন্তু চর্যার কবি, হ্যাঁ, সরহপা, কৃষ্ণপা, যেটাকে কানুপা আপনারা নাম জানেন, কৃষ্ণপাদের দোহা। আরেকটি হচ্ছে চর্যাপদ। এই তিনি মোট 4টি গ্রন্থের সন্ধান পান। আর 1907 খ্রিস্টাব্দ, ঠিক আছে, এই সময় তিনি এই 4টি গ্রন্থের সন্ধান পান: ডাকার্ণব, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা আর চর্যাপদ। কোথায় থেকে এগুলো তিনি আবিষ্কার করেন বা সংগ্রহ করেন? সেটা হচ্ছে নেপালের রয়্যাল প্যালেস মিউজিয়াম অফ নেপাল, রয়্যাল প্যালেস মিউজিয়াম অফ নেপাল, অর্থাৎ নেপালের রাজ গ্রন্থগার বা রাজ গ্রন্থশালা থেকে তিনি এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে রাজা রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পরে দায়িত্ব পান হরপ্রসাদ শাস্ত্রী এই দায়িত্বটা পান। ওকে, আচ্ছা, ওকে, আরেকটি বিষয় এখানে আমি বলে রাখি, এই হরপ্রসাদ শাস্ত্রী কোন অঞ্চলের দায়িত্বগুলো পান? হরপ্রসাদ শাস্ত্রী বাংলার দায়িত্ব পান। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই সকল অঞ্চলের তিনি পুঁথি সংগ্রহের দায়িত্ব পান। এই সকল অঞ্চলে তিনি পুঁথি সংগ্রহের দায়িত্ব পান। ওকে, এরপরে যখন তিনি এই 4টি গ্রন্থ আবিষ্কার করার পরে 1916 খ্রিস্টাব্দ, যেটা হচ্ছে বাংলায় 1323 বঙ্গাব্দ, 1323 বঙ্গাব্দ, তিনি নিজের সম্পাদনায় কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি এটি প্রকাশ করেন। কোথায় থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা থেকে এটি প্রকাশ করেন। এটি প্রকাশ করার মধ্য দিয়ে এটা নিয়ে বেশ সমালোচনা শুরু হয়। 5টি ভাষার পণ্ডিতগণ এটি নিজেদের বলে দাবি করেন যে চর্যাপদ তাদের নিজেদের সৃজনশীল কর্ম, সাহিত্যকর্ম। এটি নিয়ে দাবি তোলেন কারা? বাংলা ভাষার সাহিত্যিকগণ, গবেষকগণ, বাংলা, মৈথিলি, হিন্দি, বিহার, উড়িষ্যা, এই ভাষার পণ্ডিতগুলো চর্যাপদ নিজেদের বলে দাবি করেন যে চর্যাপদ নিজেদের। অর্থাৎ এর আগে যে আমরা 4টা গ্রন্থ দেখেছি, এই 4টা গ্রন্থে শুধু চর্যাপদ ছাড়া বাকিগুলো প্রাকৃত ভাষায় রচিত ছিল। এই চর্যাপদটা তাদের নিজেদের বলে দাবি করেন। এই দাবির পরবর্তীতে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং চর্যাপদ নিয়ে বেশ গবেষণার জন্ম দেয়। প্রথমে যে প্রশ্নটা আসে, চর্যাপদের ভাষার দিকে যদি আমরা লক্ষ্য করি, চর্যাপদের ভাষাটা কি? চর্যাপদের ভাষা নিয়ে প্রথম যিনি কথা বলেন তিনি হচ্ছেন বিজয়চন্দ্র মজুমদার। চর্যার ভাষা নিয়ে প্রথম কথা বলেন হিস্টোরি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে 1920 সালে প্রকাশিত। এই গ্রন্থে তিনি এই চর্যার ভাষা নিয়ে বলেন, চর্যার ভাষা হচ্ছে খিচুড়ি সমষ্টি ভাষা বলে তিনি মতামত প্রদান করেন। 2 নম্বর, ডক্টর শহীদুল্লাহ, তিনি
চর্যার ভাষাকে বলেন বঙ্গ কামরূপী বা প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা বলে মতামত ব্যক্ত করেন। 3 নম্বর, ডক্টর সুনীতি কুমার চক্রবর্তী, তিনি চর্যার ভাষাতাত্ত্বিক এবং ছন্দগত গবেষণা করেন, পর্যালোচনা করেন। তিনি আর কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা ভাষা। 1926 খ্রিস্টাব্দে তিনি তার OBDL গ্রন্থে ODBL লিখেছি আমি, এটা হবে ODBL, এই গ্রন্থে তিনি প্রমাণ করেন চর্যার ভাষা বাংলা। এটিতে তিনি প্রমাণ করেন চর্যার ভাষা বাংলা, অর্থাৎ পশ্চিমবঙ্গে তার মতে পশ্চিমবঙ্গে প্রাচীন কথ্য ভাষা। এরপর যদি বলি হরপ্রসাদ শাস্ত্রী, তার মতে এটি আলো আধারী ভাষা, সান্ধ্য ভাষা বা কুহেলিকা। আচ্ছা, যেটা ডক্টর সুকুমার সেনের মতে এটি সংকেতের ভাষা হচ্ছে চর্যাপদ। তাহলে সুকুমার সেনের মতে এটি সংকেতের ভাষা। তাহলে ভাষা সংক্রান্ত আমি বেশ কিছু বক্তব্য এখানে উপস্থাপন করেছি যেগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, আরেকটা কথা আমরা যুক্ত করতে পারি, সেটি হচ্ছে বিহারের পণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের মতে এটি হিন্দি ভাষার, এটা তিনি বলেন আর কি। তিনি চর্যাপদের ব্যাপক গবেষণা করেন হিন্দি ও ইংরেজি ভাষায়। ওকে, তাহলে এখানে আমরা বেশ কিছু ভাষার আর কি তথ্য পাচ্ছি, বিভিন্ন জনের বক্তব্য। এরপরে আসেন আরেকটি বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে যিনি এটি আবিষ্কার করলেন সে আবিষ্কারক সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জানব। হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, হরপ্রসাদ শাস্ত্রী, তার নাম আসলে হরপ্রসাদ শাস্ত্রী নয়, তার নাম হচ্ছে, পারিবারিক পদবিযুক্ত নাম হচ্ছে হরপ্রসাদ ভট্টাচার্য, মানে ভট্টাচারিয়া, আমরা যেটা বলি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকের দায়িত্বে ছিলেন। গবেষকের দায়িত্ব থাকাকালীন তিনি বিবিধার্থ পত্রিকার এই যে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি তিনি দায়িত্ব পেয়েছিলেন। তিনি সংস্কৃত কলেজ থেকে যে তথ্যগুলো আসেন সেটাই বলছে। সংস্কৃত কলেজ থেকে 1877 খ্রিস্টাব্দে তিনি শাস্ত্রী উপাধিটা পান। 1877 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপরে তিনি বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি থেকে 1898 খ্রিস্টাব্দে তিনি মহামহোপাধ্যায় উপাধিটা পান। ঠিক আছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবির প্রতিষ্ঠাকালীন বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষ বা চেয়ারম্যান ছিলেন। এরপর যে তথ্যটি লিখবো আমরা, তার রচিত গ্রন্থ কি? কাঞ্চনমালা। 2 নম্বর হচ্ছে বেনের মেয়ে। এই দুটো হচ্ছে উপন্যাস। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের আলোচনাগুলো থাকবে সাহিত্যের উপরে। যারা আমার ক্লাসে দেখছেন অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন, কমেন্ট সেকশনে আপনাদের অভিমত জানাবেন। কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু বলার থাকলে জানার থাকলে জানাবেন। আর পাশাপাশি ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। যদি আপনাদের পজিটিভ রিভিউ দেখি বা আপনাদের যদি আগ্রহ দেখি, তাহলে ধারাবাহিকভাবে সাহিত্যের উপরে আলোচনাগুলো থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।